দেখো, তো আমরা গত ক্লাসে ধরো শক্তি নিয়ে আলোচনা করছি এবং দশা নিয়ে আলোচনা করছি। মানে দশা বলতে কি, একটা মানে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা যদি জিরো থেকে মানে একদম সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু না করে কতটুকু আগে শুরু করছে কতটুকু পরে শুরু করছে, এই ব্যাপারগুলো আমরা পড়ছিলাম। ঠিক আছে, তো এখন যে জিনিসটা পড়বো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতিসম্পন্ন অর্থাৎ সরল ছন্দিত গতিসম্পন্ন, সরল ছন্দিত গতিসম্পন্ন যে মানে উদাহরণগুলো আছে, যেমন ধরো সরল রেখা। আমরা বলছি কি সরল রেখা একটা সরল ছন্দিত গতি সম্পন্ন উদাহরণ। স্প্রিংয়ের গতি এক ধরনের কি গতি? সরল ছন্দিত গতি। তাই আমরা এই গতিগুলো যে সরল ছন্দিত গতি বলছি এটা আমাকে প্রুভ করব, মানে ব্যাপারটা এরকম টাইপের। স্প্রিং একটা সরল ছন্দিত গতি, আমি এই জিনিসটা প্রুভ করব। কিভাবে করব এই জিনিসটাতে আসো। তাহলে প্রথমে আমরা যার ব্যাপারে জানবো এটা হলো স্প্রিং এর গতি। তো আমরা মানে এই কয়েকটা মানে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে আমরা স্প্রিং নিয়ে ভালোই আলোচনা করব। স্প্রিং রিলেটেড যত রকমের প্রশ্ন হতে পারে সব আমরা পড়ে ফেলবো এখান থেকে। কথা বুঝতে পারছি? এটা ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা। তো স্প্রিংয়ের গতির ক্ষেত্রে আমাকে প্রথমে কিছু জিনিস জানতে হবে। আচ্ছা বলো তো, কখন আমি একটা বস্তুকে সরল ছন্দিত গতি বলতে পারবো? যখন কোন একটা বস্তু কণার গতির মানে মানে এই যে কোনো একটা গতিতে সরল ছন্দিত গতি থাকা যে কোনো একটা কণার ত্বরণ এর সরণের সমানুপাতিক হবে এবং কি হবে? বিপরীতমুখী হবে। আর ওই সময়ে আমরা একমাত্র বলতে পারবো কি, মানে ওই বস্তু কণার গতিটা কি গতি? সরল স্পন্দন গতি। আমরা তো যে কোনো একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিব, এরপর আমরা এই পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ কাউন্ট করব। এবার তুমি একটা জিনিসে আসো। এটা হলো ধরো এটা যে কোনো একটা স্প্রিং, এটা হচ্ছে স্প্রিংয়ের নর্মাল অবস্থা। ভালো করে খেয়াল করবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। এটা হচ্ছে একটা স্প্রিংয়ের নর্মাল অবস্থা। এবার আমি স্প্রিংটাতে একটা বস্তু ঝুলিয়ে দিলাম। একটা বস্তু ঝুলিয়ে দিলে এটা লম্বা হবে নাকি হবে না? হবে। তাহলে এটা লম্বা হলো। এই ভরের একটা বস্তু আমি এটা ঝুলিয়ে দিলাম, একটা নির্দিষ্ট পরিমাণ সরণ পাওয়া গেল। এই যে নির্দিষ্ট পরিমাণ সরণ আমি এটাকে স্মল এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে স্প্রিংয়ের একটা সরণ পাওয়া গেছে। যদি সরণটা এতটুকু হবে, এতটুকু কাউন্ট হবে, যাক, তাহলে একটা স্প্রিংয়ের সরণ পাওয়া গেল। ভালো করে খেয়াল করো। এখন মানে স্প্রিংটা অটোমেটিক্যালি এই পজিশনে এসে থেমে যাবে, কারণ এখানে এসে সেই স্থির হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার স্প্রিংটাকে আমি আরও টেনে ছেড়ে দিলাম। এবার কি ঘটবে? এবার দেখো, যে ধরো স্প্রিংটাকে আবার আমি আরও একটু টেনে লম্বা করে এই ধরো এই পর্যন্ত আনলাম। এখন কিন্তু সে নিজে আসে নাই, এই পজিশন পর্যন্ত সে নিজে আসছে, কিন্তু এইখানে সে নিজে আসে নাই। তাহলে এইখানে কি হচ্ছে? আমি টেনে এতটুকু আনলাম, এরপরে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে? এটা উপরের দিকে উঠে যাবে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এবার একটা পয়েন্ট দেখো, এইখান থেকে এখানে আসছে এই এতটুকু পর্যন্ত, এই সরণটাকে আমরা এক্স ধরলাম। এখানে কিছু কন্ডিশন আছে। একটা স্প্রিংকে আমি টেনে ছেড়ে দিলাম, ওকে ফাইন। আমার টার্গেট কি? প্রুভ করা যে এটা একটা কি গতি? সরল স্পন্দন গতি। এর পাশাপাশি এটা যে এখান থেকে পর্যায়কাল কীভাবে বের করবো, এখান থেকে কম্পাঙ্ক কীভাবে বের করবো, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানা। তাহলে এটাকে সরল স্পন্দন গতি হলেই তো তখন ওই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে। এই ব্যাপারগুলোতে আমরা যাব। প্রথম কথা হচ্ছে এখানে সাম্যাবস্থা কোনটা? এটা সাম্যাবস্থা কি? এটা না, সাম্যাবস্থা এটা। কারণ তুমি যখন একটা বস্তুকে ঝুলিয়ে দিছো, বর্তমান স্প্রিংটা যে জায়গায় অবস্থান করতেছে এটা হচ্ছে আমার সাম্যাবস্থা। এখন তুমি স্প্রিংকে টেনে ছেড়ে দিবা, এখানেও সিলেক্ট হতে থাকবে। কথা বুঝতে পারছি? তাহলে সাম্যাবস্থা কোনটা? এটা, নট এটা। বুঝতে পারছি? তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা আমার সাম্যাবস্থা, তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থা। একটা ব্যাপার চলে গেল। ধরো এটা হচ্ছে আমার চিত্র 1 আর এটা হলো চিত্র 2 আর এটা হলো চিত্র 3, তিনটা চিত্র। ওকে, তাহলে একটা হচ্ছে কি, প্রথম এটা হচ্ছে একটা স্বাভাবিক স্প্রিং আছে, এখানে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, তখন সে সাম্যাবস্থায় গিয়ে পৌঁছাবে। এরপরে গিয়ে এটা প্রথমে যদি আমি আসি চিত্র 2, কি ঘটবে বলো তো? চিত্র 2 একটা জিনিস দেখো। চিত্র 2 তুমি যদি একটা ব্যাপার খেয়াল করো, যে এই ভরের বস্তুর একটা ওজন নিচের দিকে কাজ করে নাকি করে না? করে। আবার তুমি বলো তো, একটা স্প্রিংকে যখন তুমি টেনে তার অবস্থান থেকে সরাবে, একটা স্প্রিং থেকে যখন টেনে তার অবস্থান থেকে সরাই ফেলবে, তখন একটা বল সৃষ্টি হয় কোন দিকে? সরণের বিপরীত দিকে। এবং যখন তুমি সাম্যাবস্থা থেকে এদিকে নিয়ে আসছো, তখন বলটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। মানে সবসময় এই বস্তুটাকে মানে এই স্প্রিংটাকে আলটিমেটলি উপরের দিকে স্প্রিং কিন্তু টেনে ধরবে, ঠিক কিনা? তাহলে তুমি দেখো এই পয়েন্ট থেকে তুমি যদি এতটুকু আনো,
এই পয়েন্ট থেকে যদি তুমি এতটুকু আনো তাহলে এই সরণটা কত, এল। ধরো এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক ফিক্সড, এখানে বলো এখানে বলো এখানে বলো, স্প্রিং ধ্রুবক অলওয়েজ ফিক্সড, ধরো ওর স্প্রিং ধ্রুবক কে। তাহলে আমরা কি জানি বলো তো, এফ ইকুয়াল টু কে এক্স না? এফ ইকুয়াল টু কত জানি নাকি জানি না? হ্যাঁ, দিক উল্লেখ করলে তখন ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার আসবে। এখন বলো তাহলে এই এফ ইকুয়াল টু কে এক্সটা কোন দিকে কাজ করে? উপরের দিকে। এটা আমরা স্প্রিং সম্পর্কে যতটুকু আইডিয়া আছে আমরা এটা জানি, সাম্যাবস্থার দিকে বলটা কাজ করে। তার মানে এই উপরের দিকে এই দিকে তোমার এই এফ বলটা কাজ করবে। এটা কত, এফ ইকুয়াল টু কে এক্স। মাইনাসটা কেন দিই নাই, কারণ এখানে আমরা অলরেডি অ্যারো চিহ্ন দিয়ে দিকগুলা উল্লেখ করতেছি। ঠিক আছে, তাহলে দেখো কে এক্স কাজ করতেছে এইদিকে, এম জি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এখন বলো তো এখানে কি এম্বরের বস্তুটা নড়াচড়া করতেছে না? স্থির না? স্থির মানে কি, এটার উপরে মুট বল শূন্য, এটার উপরে মুট বল শূন্য। তার মানে হচ্ছে চিত্র দুইয়ে এফ নিট 0 অথবা এফ এর মানটা 0, এফ নিট লিখতে পারো, এফ নিট হচ্ছে 0। তার মানে হচ্ছে এটা এবং এটা মিলে এখানে আলটিমেটলি শূন্য বল তৈরি করতেছে। তার মানে অবশ্যই এই কে এক্স এবং এম জি পরস্পর সমান হবে। এটা কি বুঝতে পারছো? কেন সমান হবে? কারণ তারা সমান না হলে এখানে তো নিট বল 0 হবে না। তাহলে এম জি সমান কত আসবে, কে এক্স। ভেরি ইম্পর্টেন্ট, সরি কে এক্স না, কে এল। এখানে কত, এক্সের জায়গায় কত, এল। অনেক বইতে ই লিখবে, অনেক বইতে এল লিখে, নো প্রবলেম, যেখানে যেটা পাও। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এলটা কি? এলটা হচ্ছে বস্তুটাকে জাস্ট ঝুলাই দিছি, এরপরে সরণ। কথা বুঝতে পারছি? আর এক্সটা কি? এক্সটা হচ্ছে এরপরে যখন আমি টানছি তখন সরণ। যখন আমার টান শুরু হয়েছে তখনের জন্য সাম্যাবস্থা এটা, যখন বস্তুকে ঝুলাই দিচ্ছিলাম তখনের জন্য সাম্যাবস্থা এটা। বুঝতে পারছি? ব্যাপারটা এরকম টাইপের, স্টেপ বাই স্টেপ করে গেছে। তো এখন তোমাকে যে জিনিসটা বলতেছি চিত্র 2 এর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি ইজিলি। আচ্ছা ওকে ফাইন। এবার দেখো চিত্র 3-এ কি হচ্ছে খেয়াল করে দেখো। চিত্র 3 তার পজিশন এখানে। বলো এখানে কয়টা বল কাজ করতে পারে? কয়টা বল আছে টোটাল? 2টা। একটা হলো কি জানো, নিচের দিকে ওজন কাজ করতেছে, এটা অটো কাজ করবে। এটা তুমি বল দাও না দাও, ওকে যেভাবে রাখো না কেন, ওজনটা অলওয়েজ নিচের দিকে কি কাজ করতে হবে। কিন্তু তুমি যখন টেনে তাকে এখানে আনবে তখন একটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে নাকি হবে না? এই প্রত্যয়নী বলটাকে আমি টি দ্বারা প্রকাশ করলাম, টান, স্প্রিংয়ের টান। কার টান? দেখো এখানে একটা টান ছিল, এটা কত, কে এক্স, এটা কে এল হবে, সরি কে এল হবে। ওকে, এটা কে এল হবে। এখন এখান থেকে এখানে আনছো, এখন টি এর মান কত হবে, প্রত্যয়নী বল কত হবে, কে এক্স না? কেন? ওর অ্যাকচুয়াল পজিশন কোথায় ছিল? তাহলে দেখো ওর, তুমি যদি স্প্রিংয়ের কথা চিন্তা করো তার জন্য সরণ টোটাল কত, এল প্লাস এক্স না? বুঝতে পারছো? মানে এতটুকু হচ্ছে এল, তাহলে এতটুকু এল আর এটা কি এক্স, তাহলে টোটাল সরণ কত, এল প্লাস এক্স। তার মানে টি এর মানটা কত হবে, কে ইন্টু এল প্লাস এক্স। এটা কি বুঝতে পারছো? তার মানে স্প্রিংয়ের জন্য সাউন্ড খেয়াল রাখিও, স্প্রিংয়ের জন্য আমার আলটিমেটলি এই মানে এই যখন আমরা একদম হাইয়েস্ট একটা পজিশনে নিয়ে যাবো তখন আমার সুতার টান, সরি স্প্রিংয়ের টান কত হচ্ছে, কে ইন্টু এল প্লাস এক্স। কেন? মানে মোট সরণ আর কি, স্বাভাবিক, এফ ইকুয়াল টু কে এক্স আর কি। আচ্ছা, তো এখন যে জিনিসটা বলো তো, এখানে নিট বল কত, নিট বল কি, এখানে বল কয়টা, এটা অটো কাজ করবে, এটা অটো কাজ করবে। কেন? তুমি যখন টেনে এখানে আনবা অটোমেটিক স্প্রিং তোমাকে উপর দিকেই বলে টানবে, ঠিক কিনা? আর এখানে অটোমেটিক ওজনটা কোন দিকে কাজ করবে? এখন বলো বস্তুটা কি নিচের দিকে যাবে না উপরের দিকে উঠবে? অটো উঠবে না, তুমি যখন ছেড়ে দিবা সাথে সাথে কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে। কেন উঠবে? সে সাম্যাবস্থায় যেতে চাইবে। কোথায় যেতে চাইবে? এরপরে এতটুকু ওঠার পরে গতি জড়তার কারণে আবার উপরের দিকে উঠবে, আবার নিচে নামবে, এটা চলতে থাকবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ও উপরের দিকে উঠবে, তার মানে কি, মানে এই বলটা বড়, এই বলটা, তাহলে বলতো উপরের দিকে কত বলে উঠবে? তাহলে এটার থেকে এটা বিয়োগ করবো, ধরো এটা 10 নিউটন, এটা 15 নিউটন, তাহলে 15 থেকে 10 বিয়োগ করো, 5 নিউটন বলে বস্তুটা কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। তার মানে চিত্র 3-এ আমার নিট বলটা কত হবে বলো তো, টি মাইনাস কত, এমজি। আচ্ছা বলো তো, যেহেতু বস্তুটার এখন সরণ হচ্ছে তাহলে ওর একটা ত্বরণ থাকবে নাকি থাকবে না? কেন থাকবে? কারণ তার উপর একটা ক্রিয়াশীল বল আছে।
তাহলে ত্বরণ যদি থাকে এদিকে ধরো এফ নিট একটা পাইছো তুমি, তাহলে এফ নিট ইকুয়াল টু এম এ হবে না? কারণ তার একটা ত্বরণ থাকবে। কার? বস্তুর একটা ত্বরণ থাকবে নাকি থাকবে না? থাকবে। এরপরে বস্তুর ভর আছে নাকি নাই? তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? এফ ইকুয়াল টু এম এ। আর এফটা কি এখানে? এটা মিলে টোটাল যেটা দিচ্ছে। কথা বুঝতে পারছি? তাহলে এফ ইকুয়াল টু এম এ ও তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটা পাচ্ছি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, এফ নেট প্লাস ওজন। তো এখন যদি তুমি দেখো যে এফ ইকুয়াল টু কি, এম এ। আচ্ছা একটা কাজ করে ফেলি, আমরা একসাথে করে ফেলি, এটা এক পাশে নিয়ে যাওয়ার দরকার নেই, এক পাশে না নিয়ে আমরা একসাথে করে ব্যাপারটা করে ফেলতে পারি। কারণ আমরা এম জি সমান কি জানি, কে এল। তো এখন তুমি আগে একটু আমরা মানটা বসাই দিই, সেটা হচ্ছে এখানে এফ ইকুয়াল টু কত, এম এ, আর ইকুয়াল টু কত, টি মাইনাস কত, এম জি। এখন বলো তো টির মানটা কত পাইছো? তোমাকে বলছিলাম টি সমান কত, কে ইন্টু হ্যাঁ এল প্লাস এক্স বা এক্স প্লাস এল, যে কোনো একটা। তো আমি যদি এখানে বসাই দিই তাহলে কে ইন্টু কত, এল প্লাস এক্স মাইনাস কত, এম জি। আচ্ছা এখন একটা ব্যাপার দেখো, যে এটা যদি গুণ করে দিই কত, কে এল প্লাস কত, কে এক্স। বলো তো এম জির জায়গায় কী লিখতে পারি? কে এল লেখা যায় নাকি যায় না? যায়। তো যদি লিখি কে এল চলে যাবে, তাহলে কি থাকবে, কে এক্স থাকবে। থাকবে নাকি থাকবে না? এটা কি বুঝতে পারছো? আচ্ছা তো এখন তুমি একটা ব্যাপার দেখো, এটা হচ্ছে কি সমান, এম এ সমান। ওকে, এম এ সমান। তাহলে এখান থেকে আমরা বলতো এ সমান কত পাই, কে বাই এম। বুঝি নাই? এই যে এখানে এম জি সমান কে এল। তাহলে এখন এখানের মধ্যে আমরা এই ধরনের একটা কানেকশন পাই নাকি পাই না? পাই। আচ্ছা বলো তো তোমাদের মনে আছে এটা কিসের মান, ওমেগা স্কোয়ারের মান নাকি নেই? কি রে বলে গেছো? ওমেগা সমান রুট ওভার কে বাই এম। ওমেগা সমান কত, রুট ওভার কে বাই এম। পর্যায়কাল নিয়ে আলোচনা করছি। পর্যায়কাল আলোচনায় এটা ছিল। আচ্ছা দেখো সমস্যা নাই, এটা এখন খেয়াল করো, আবার পিস্টলে পড়ে দেখিও। হ্যাঁ তাহলে এ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এ সমান ওমেগা স্কোয়ার ইন্টু কত, এক্স। লেখা যায় নাকি যায় না? এটা কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই পয়েন্টটা আমার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। এটা কার সূত্র? সরস্পন্দন গতির সূত্র। সরস্পন্দন গতি যে কোনো একটা বস্তু কণার ত্বরণ, এই সূত্র দিয়ে বের করছো না? হ্যাঁ একটা জায়গায় কনফিউশন আছে স্যার, এটা কি এখানে মাইনাস থাকে, মনে আছে ত্বরণ নির্ণয় সূত্র? তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে এইখানে মাইনাসটা কেন? কারণ তুমি এবার এখান থেকে একটু চিন্তা করে দেখো, এখান থেকে যখন তুমি চিন্তা করে দেখবা যে এফ কাজ করে উপরের দিকে আর সরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে ত্বরণ এবং সরণ পরস্পর বিপরীতমুখী, যার কারণে এখানে একটা মাইনাস বসাই দিবা। এই যে ব্যাপারটা পেলাম, এটা কার থেকে পাইছি আমরা? স্প্রিং থেকে পাইছি না? এই স্প্রিংটার থেকে পাইছি না? তাহলে স্প্রিংটার থেকে যদি আমরা এটা পেয়ে থাকি, তাহলে এখন আমরা বলতে পারি যে এই স্প্রিংটা সরল স্পন্দন গতির যে সমীকরণ ত্বরণের, এটা মেনে চলে। তার মানে সুতরাং স্প্রিংয়ের গতি একটা কি গতি, সরল স্পন্দন গতি। তাহলে এখন আমরা এখান থেকে মানে এই ব্যাপার পর্যন্ত পেলাম। এখন যদি আমাদেরকে বলা হয় যে স্প্রিংটার পর্যায়কাল কত, তা আমরা পর্যায়কালের সূত্র কি জানি বলো তো? 2 পাই ওমেগা। তো ওমেগা ইকুয়াল টু কত, কে বাই এম। তো ওখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে, পাই না? 2 পাই রুট ওভার কত, এম বাই কে। আচ্ছা একটু পজ দাও তো, তার মানে এটা পাইছো, আমি ভাবছি এটা পাও নাই। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। দেখো হ্যাঁ তাহলে এখানে সমস্যা নাই, আমি পর্যায়কালের ব্যাপারগুলো নিয়ে পরবর্তী আবার বলি, কিন্তু এটা তোমাদের জানা আছে। ওমেগা সমান কি 2 পাই বাই টি, ওখান থেকে টি সমান কি 2 পাই বাই ওমেগা, এতটুকু জানা। আর ওমেগা সমান যে রুট ওভার কে বাই এম, এটা শুরুতেই বলছিলাম। তো এটা এখানে বসলে আমরা কি পাচ্ছি, পর্যায়কাল পাচ্ছি। কিন্তু এইখানে একটু ডিফারেন্ট হবে, এই খেয়াল করো। এটা হচ্ছে সব মানে সরলচন্দ্র গতিসম্পন্ন কণার ক্ষেত্রে এটা আসবে। এই স্প্রিংয়ে তুমি আরেকটা দিয়ে পর্যায়কাল বের করতে পারবা। আরেকটা কি, এই দেখো এখান থেকে এই জিনিসটা লেখা যায় কিনা দেখো তো, এম বাই কে সমান এল বাই জি। লেখা যায় নাকি যায় না? খেয়াল করে দেখো, এম বাই কে, কে নিচে নিয়ে আসো, জিকে দিকে নিয়ে যাও, আসে নাকি আসে না? এখানে এল কি টোটাল সরণ নাকি বস্তু ঝুলিয়ে দিলে সরণ? বস্তু ঝুলিয়ে দেওয়ার পর যে সরণটা ঘটে এটা হচ্ছে এল এর মান। তাহলে এই মানটা যদি আমি পেয়ে যাই, তাহলে এম বাই কে এর জায়গায় আমি কি লিখতে পারি,
এই তখন আমার এই টি এর মানটা দেখো 2π√L/g হবে। 2π√, কি হবে এখানে এল কি, এল কি কার্যকরী দৈর্ঘ্য নাকি? এল হচ্ছে জাস্ট স্প্রিংয়ের সরণ কোন একটা বস্তু ঝুলিয়ে দেওয়ার কারণে। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো যদি মানে সব কিছু ওকে আমরা বুঝলাম, কিন্তু লাস্টে এসে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে যে কোনো একটা মুহূর্তে আমরা পর্যায়কাল বের করার জন্য এই সরণটাকে কাজে লাগায় পর্যায়কাল বের করতে পারবো। ধরো কোনো একটা জায়গায় তোমার ম্যাথ আসছে, আমি ম্যাথ দিব, তোমাদেরকে ম্যাথ করাবো। তো এই ক্ষেত্রে প্রশ্নগুলো এরকম হয় যে একটা স্প্রিংকে একটা এত কেজি বড় একটা বস্তু ঝুলিয়ে দেওয়ার কারণে তার এত মিটার সরণ হলো, তাহলে এটা পর্যায়কাল কত হবে? এটা অথবা এটাকে টেনে ছেড়ে দেওয়া হলো, এটা পর্যায়কাল কত? তো টেনে ছেড়ে দিলে পর্যায়কাল এটা হবে, এখান থেকে বের করে নিবা √L/g। কথা কি বুঝতে পারছি? এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, কারণ এখানে এলটা ফিক্সড। তুমি এবার কতটুকু টানছো ডাজন্ট ম্যাটার, কতটুকু টানছো ডাজন্ট ম্যাটার, এটা একটু মাথায় রাখবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কি তুলতেছো তোমরা? তুললে একটু পজ দাও, তুলে ফেলো। ওকে, তাহলে একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলে আমার ব্যাপারটা কি হবে? তাহলে এই পয়েন্টগুলো আমাকে আলাদা আলাদা করে মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, কি জানো? যে একটা বস্তু ঝুলিয়ে দেওয়ার পরে এত মিটার সরণ, সেগুলো বলবে তোমাকে, তারপর টেনে ছেড়ে দেওয়া হলো, এই কথাগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে। তো তোমাকে এভাবে কিন্তু আনসার করতে জানতে হবে। আমি তারপর একটা ম্যাথ দিব, তাহলে তখন ক্লিয়ার হবে। তার আগে টি নির্ণয়ের জন্য আরেকটা ওয়ে আমি দেখাই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু খেয়াল করবা। সেটা হচ্ছে টি এর জন্য অলরেডি আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে কি, এটা যদিও এটাও সবার জন্য সত্য। এটা হচ্ছে টি ইকুয়াল টু, আমরা যেটা করছি সেটা হচ্ছে 2π/ω। আচ্ছা, আমি এটা কীভাবে লিখতে পারি? 2π × √1/ω² লেখা যায় না? দেখো রুট স্কোয়ার চলে যাবে, আবার আগেরটা চলে আসবে, ঠিক কিনা? আচ্ছা, 2π। এবারে আমি কি করলাম? উপরে একটা এক্স আনলাম, নিচে একটা এক্স আনলাম, ঠিক আছে? বলো তো ω²x কাকে নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। তার মানে আমার 2π√x কি হচ্ছে এই পর্যায়কাল নির্ণয়ের এটা আরেকটা সমীকরণ। তো তুমি পর্যায়কাল নির্ণয়ের আলটিমেটলি কয়টা সমীকরণ পেলা? 3টা। একটা কি? একটা হলো t = 2π√m/k, আরেকটা হলো t = 2π√L/g, আরেকটা হলো t = 2π√x/a। তবে এখানে L/g যেটা, এটা হচ্ছে শুধুমাত্র এই পয়েন্টটার জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? গেল, এই অংশগুলো মুছে ফেলতেছে, এগুলো তো আর কাজ নাই তোমাদের, ঠিক আছে? এখন আমি একটা ম্যাথ আকারে তোমাদেরকে দিই, তাহলে একটু ক্লিয়ার হবে আর একটু। ঠিক আছে, এটা কমপ্লিট। প্রশ্ন হচ্ছে, একটি স্প্রিংয়ে বিশ গ্রাম ভরের বস্তু ঝুলিয়ে দিলে তা 0.2 সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিংটি আরও 0.05 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এর, তাহলে এটাকে আরও কত মিটার টানছি? 0.05 মিটার টানি ছেড়ে দিলে। এর দিয়ে এখন আমি কি কি বের করবো একটু দেখি। এক নাম্বার হচ্ছে, ধরো কৌণিক বেগ নির্ণয় করো।
তো একটা প্রথম প্রশ্ন হচ্ছে কৌণিক বেগ নির্ণয় করো। 2 নাম্বারটা আগে করব, এটা হলো স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। 2 নাম্বারটা আগে করতে হবে, 1 নাম্বারটা পরে করব। স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, আগে এই পয়েন্টগুলো কি বের করা যাবে? আচ্ছা, একটা পজ দাও, আমি প্রশ্নগুলো আগে তুলে ফেলি। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখি 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 কি করা যায়, দেখি এটা। আচ্ছা, প্যারা নেই, দেখো খেয়াল করো, সেটা হচ্ছে কৌণিক বেগ নির্ণয় করো। আচ্ছা, কৌণিক বেগ যদি বের করতে চাই, কৌণিক বেগের জন্য আমাদের সূত্র কি? ওমেগা। ওমেগা ইকুয়াল টু কত? রুট ওভার কে বাই এম। এখন কে তো জানি না, তাই আমরা আগে কেটা বের করে ফেলবো। বলতো কে বের করার জন্য কি করব? এই যে স্প্রিংটা ছিল, স্প্রিংটা এখানে ছিল, এবার স্প্রিংটাকে যখন আমি টেনে, মানে টেনে না, একটা বস্তু ঝুলিয়ে দিলাম, তখন একটা সরণ হলো। এই সরণটা কত? 0.2। তার মানে এটা হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান কত? 0.2। আর এই 0.5টা কি? তাহলে এটাকে আমি আরও টেনে, আরও কতটুকু টেনে তারপর ছেড়ে দিলাম, কতটুকু টানছি? আরও 0.05। তার মানে এটা কি? এক্স এর মান। বুঝতে পারছো এটা কিসের মান? এক্স এর মান। এটা কি আগের চিত্রের সাথে মিলাতে পারছো? গেল ব্যাপারটা। এবার যদি জিনিসটা মিলে যায়, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কত। স্প্রিং ধ্রুবকের জন্য সূত্র কোনটা করব? 2 নম্বরের জন্য সূত্র কোনটা করব? এম জি সমান কত? কে এল। তো বলো তো কে সমান কত? এম জি বাই এল। এম কত? এবার বাকি কাজটা তোমরা করতে পারবা, আমি মান বের করবো না, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশন বাসায় করবা। 20 গ্রাম, অবশ্যই এটাকে কেজিতে নিয়ে যাবা। এম এর মান 20 গ্রাম, 20কে কিসে নিয়ে যাবা? 1000 দ্বারা ভাগ করবা, কেজিতে চলে যাবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে ধরো এল এর মান 0.2 সেন্টিমিটার, তাহলে এটাকে 0.2 ইন্টু 10 ইনভার্স 2 মিটার, এটাতে চলে যাবে। হ্যাঁ, বুঝি নাই? রাখিও না, রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে এককটা এককে নিয়ে যাবা, এরপরে হিসাব করবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা কি আলটিমেটলি এখান থেকে কে পাবে নাকি পাবে না? পাবে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাপারটা পেয়ে গেলাম। আর কে ইকুয়াল টু হচ্ছে তোমার কি এফ বাই এক্স, অর্থাৎ কি নিউটন পার মিটার একক হবে। যা পাও, নো প্রবলেম। এখন একটা ব্যাপার চলে গেল। এবার আসো, তুমি যখন 1 নাম্বারটা করতে যাবা, তো 1 নাম্বারে কি পাচ্ছ? কৌণিক বেগ নির্ণয় করো। কৌণিক বেগের জন্য সূত্র কি? কে বাই এম। করো, যে কোনো একটা দিয়ে। বের করা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমরা এটারও একক জানি, এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কে বাই এম এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে যে তোমার যেটা, সেটা হচ্ছে আদি দশা কত। আচ্ছা, আদি দশা কত? এখানে একটু ঝামেলা আছে। তো আদি দশায় যাওয়ার আগে একটা কাজ করি, আমরা এই বিস্তার বা আদার্স ব্যাপারগুলো করি, কারণ আদি দশা দিয়ে একটু তোমাদের কথা বলতে হবে। তো পর্যায়কাল কত হবে বলো তো? এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। পর্যায়কাল কত হবে? 2 পাই রুট ওভার এম বাই কে। যে কোনো একটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। যেহেতু আমরা এম বাই কে এর ওমেগার মান জানি, তাহলে ওমেগার মান ডিরেক্টলি বসাই দিলে আমরা কি পেয়ে যাব? টি এর মান। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করতে পারবো। তো হ্যাঁ, তো এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো টি ইকুয়াল টু রুট ওভার তোমার কি এম বাই কে, ঠিক আছে? এই পয়েন্টটা চলে গেল। এরপর যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা এখানেও তো মানে এই সূত্রগুলো যখন প্রমাণ করছিলাম, তোমরা যে সূত্রগুলো লিখতেছো, এখানে আমরা ওমেগা সমান রুট ওভার এম বাই কে ধরে করছি না? তো আলটিমেটলি সবগুলোতে তোমার কি রুট ওভার এম বাই কেই আসে। এগুলো সমান ধরে আমরা কাজ করছি। আচ্ছা, এম বাই কে সমান এল বাই জি বসাইছিলাম আর কি। তো আলটিমেটলি তো ওরা সমান। তো এবার একটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার কি কম্পাঙ্ক কত? এফ ইকুয়াল টু 1/t। ইয়েস, এফ ইকুয়াল টু কত? 1/t, অর্থাৎ 1/2 পাই রুট ওভার কে বাই এম। এটা দুই যে কোনো একটা সূত্র দিয়ে তুমি কাজ করতে পারো, মানে টি বের করে 1/t করে দিতে পারো, অথবা এটাকে উল্টাই দিয়ে লিখতে পারো। এই দেখো, 2 পাইকে উল্টাই দিছি 1/π, এম বাই কে উল্টে দিছি কে বাই এম। বুঝতে পারছো? তাহলে উল্টে দিলে এফ এর মান চলে আসবে। এফ এর একক কি হবে? হার্জ, জানো তো, পার সেকেন্ড অথবা হার্জ। আর টি এর একক কি? সেকেন্ডে হবে, ঠিক আছে? আচ্ছা, বলো তো সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ বের করা যাবে নাকি যাবে না? 6 নাম্বার, সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ বের করা যাবে?
সূত্র কি বলতো? সর্বোচ্চ বেগের ভি ম্যাক্সিমাম ওমেগা এ, মনে আছে? এমনি সূত্র কি? আচ্ছা আমি আরেকটা প্রশ্ন এড করে দিই তোমাকে, তাহলে ক্লিয়ার হবে। 7 নম্বর, এটা হলো 0 পয়েন্ট, খেয়াল করো, 0.03 সেন্টিমিটার সরণে বেগ কত? বেগ ও ত্বরণ কত বলো তো? এই 7 নাম্বারটা করতে হলে কি করবা? 7 নাম্বারটা করতে হলে যে কোনো একটা মুহূর্তে বি বের করতে হলে সূত্র কি মনে আছে? এটা এই সূত্রটা মনে আছে বেগ নির্ণয়ের? এই বি ইকুয়াল টু কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি মনে আছে? বেশ, তুমি এর মান কত বলো তো এখানে? এটা ইম্পর্টেন্ট, বলো তো এখানে এর মান কত? তোমাদের বলছিলাম সাম্যাবস্থা এইটা না? দেখো স্প্রিংটা শুরুতে ছিল এখানে, বস্তু ঝুলাই দেওয়ার পর আসছে এখানে, এল পরিমাণ আসছে এদিকে। আচ্ছা এরপরে টেনে আমি এতটুকু আনছি। দেখো সাম্যাবস্থা এটা বলছিলাম না? সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু আনবো, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু আনবো এটাই না বিস্তার? ক্যাপিটালে দাও বা স্মলে দাও, নাকি বুঝো নাই? তাহলে এটা হচ্ছে আমার বিস্তার। তাহলে এই বিস্তারের মানটা কত এখানে আসলে? 0.05, মানে 0.05কে ইয়াতে নিয়ে যাবো আর কি। তো তাহলে ওমেগা ইন্টু রুট ওভার এই যে 0.05 ইন্টু হ্যাঁ মাইনাস এক্স কত? এটা কেন কেন যোগ করবা? এটা এটা সাম্যাবস্থা থেকে কাউন্ট করছে তোমাকে, এই মানটা বলে দিচ্ছে। মানে কি জানো? সাম্যাবস্থা থেকে 0.03 যাওয়ার পর, তো সাম্যাবস্থা থেকে এক্স এর মানে এটাই। অবশ্যই সাম্যাবস্থা থেকে কাউন্ট হবে এটা। এক্স আমি বলছিলাম তো তোমাদেরকে, যখন এটা প্রুভ করেছিলাম তখন বলছিলাম এই এক্সটা কার থেকে কাউন্ট হয়? এই এক্সটা এ এক্স না, ঠিক আছে? এটা হচ্ছে আমরা প্রমাণ করার জন্য এক্স হিসেবে ধরছিলাম, কিন্তু এখন টেনে ছেড়ে দিস, মানে এটাই তো বিস্তার। তাহলে এটা বর্তমানে এ, আর যতটুকু স্মরণে আমি বেগ বের করতে চাচ্ছি এটা হলো আমার জন্য বর্তমানে এক্স। অথবা তুমি এটাকে x1 ধরো, নো প্রবলেম, এটাকে x1 ধরো, এই x1 ধরো, এখানে x1 বসো এটা। তাহলে বলো তো এই মুহূর্তে ধরো এই 0.3 মিটার এখানে, তাহলে এখানে ব্যাগ কত? এত। ত্বরণ কত? সূত্র কি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যদিও x1 ওকে 0.03 আর কি, ঠিক আছে? তাহলে এই স্মরণে ত্বরণ হচ্ছে এটা। ওমেগার মান ফিক্সড, ওমেগার মান ফিক্সড না? তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওকে, এ ত্বরণে লাগবে, মাস্ট ত্বরণ ইউজ করবা, সমস্যা নাই। ওইটা ফ্যাক্ট না, ওইগুলো শুধু মান ইউজ করছি তাই, অঙ্কের মধ্যে ইউজ করবো। হ্যাঁ প্রমাণ আমি যেখানে প্রয়োজন সেখানে আমি বলবো তোমাকে, যখন আমি মান ইউজ করবো তখন আমি এটা দিব। ত্বরণ হ্যাঁ দিবা, অবশ্যই দিবা, ত্বরণে মাইনাস রাখবা, কারণ এটা এক্সের বিপরীত না? আমি প্রমাণ করে লাস্টে কি বলে দিয়েছিলাম? এক্স এবং এ পরস্পর বিপরীতমুখী, তাই এখানে একটা মাইনাস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস দেখো, বলো তো সর্বোচ্চ বেগ কত? সূত্র মুখস্থ, এই এক্সের মান 0 বসাও, তাহলে ওমেগায় আসবে, এটা প্রমাণ করে দিয়েছিলাম। আর সর্বোচ্চ ত্বরণ কত? সর্বোচ্চ বেগ পাওয়া যায় সাম্যাবস্থায়, জানো তো? এই জায়গায় সর্বোচ্চ বেগ পাওয়া যাবে আর এই জায়গায় সর্বোচ্চ ত্বরণ পাওয়া যাবে, এগুলো আমি বলে দিয়েছিলাম না? সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ বলছিলাম। ওকে ফাইন, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখানে কত আসে? মাইনাস ওমেগা স্কোয়ার এ হবে এক্সের জায়গায়। তাহলে বলো এর মান জানা আছে নাকি নেই? কত? 0.3, 0.05। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবো। গেল। এরপর হচ্ছে যে আমাকে যদি বলে বিস্তার কত, বিস্তার তো পেয়ে গেছি। ও বিস্তার তো ওইটাই, কি বলে বিস্তার পেয়ে গেছি, বিস্তার তো এতক্ষণ ধরে আমরা ধরে কাজও করতেছি, কিরে মানে আমাদেরও খবর নাই, এটা বিস্তার, বুঝছো তো? সর্বোচ্চ যতটুকু টেনে ছেড়ে দিলাম এটাই হচ্ছে বিস্তার। কথা কি বোঝাতে পারছি? এবার আমি আদি দশাটা নিয়ে একটু আলোচনা করব শেষ আজকে, ঠিক আছে? তাহলে এটা কি মুছে ফেলবো? একটু পজ দাও, একটু শেষ করে ফেলো, তুলে ফেলো। এবার আদি দশাটা বলবো একটু। হ্যাঁ এবার আদি দশাটার ক্ষেত্রে আসো। আদি দশাটা কীরকম? যে ওর মানে ওই সরল চন্দ্রগতির সমীকরণটা নিয়ে আমরা আগাবো আর কি। সরল চন্দ্রগতির সমীকরণ কি? সূত্রটা কি বলো তো, মনে আছে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমার টার্গেট হচ্ছে কার মান বের করা? ডেলের মান। তো আদি দশা মানে আমরা টির মান 0 ধরবো আর কি। বলতো টির মান 0 কোথায় ছিল? ওর যাত্রা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে না? কেন? আমি ওকে টেনে তারপর ছেড়ে দিছি,
ছেড়ে দেওয়ার পর থেকে তো সময় হিসাব করছে। তার মানে কি সে এখানে যখন ছিল তখন তার টির মান কি ছিল? 0 ছিল। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এটা যদি হয়ে থাকে, এখন আমাকে একটা কথা বলো, এখানে যখন আছে, সে যখন এখানে, একটু খেয়াল করো, সে যখন এখানে, তখন মানে তার যে সরণ এক্স এর মান এটা কত? 0.05 না? আর বিস্তার কত? মানে এই পয়েন্টে বিস্তার আর সরণ কি সমান? এটা দশা বোঝানোর সময় কিন্তু এটা ভালো করে ব্যাখ্যা করছিলাম। তো সাইন বলো তো, এই পয়েন্টে সময় কত? 0 প্লাস কত? ডেল। তাহলে দেখো এটার এটা কাটাকাটি যাবে নাকি যাবে না? যাবে কি না? চলে যাবে। তাহলে ওইদিকে কত থাকবে বলো তো? এটা 0। সাইন ডেল সমান কত হবে বলতো? সাইন কতর মান 1 পাই/2। আরে মা, আচ্ছা এটা ডেল, এটা সাইন। ওকে, ঠিক আছে, টানা মারি দিছি আর কি। ঠিক আছে, তাহলে সাইন ডেল এটা কাটা গেলে 1 থাকবে। তাহলে সাইন কতর মান 1, পাই/2 এর মান 1। তাহলে আদি দশা কত? এটা কি বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলা বের করা আমরা শিখে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ বর্ষা। ঠিক আছে, দোয়া রইল, একেবারে অফ করে দাও।